নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামী 14 জুন। সেদিন জলপাইগুড়ির রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের যৌথ উদ্যোগে মালবাজারের গুয়ামারি গ্রামে বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। মদনমোহন মন্দিরে জগন্নাথ স্নান উপলক্ষে বিশেষ কলস যাত্রার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি থেকে সেই শোভাযাত্রায় অসংখ্য মহিলারা মাথায় কলস নিয়ে সেই যাত্রায় অংশগ্রহণ করেছিল। রথযাত্রা মহৎ উৎসব, সেই উপলক্ষে ইসকন শিলিগুড়ি বিভাগ দ্বারা অনুমোদিত ও পরিচালিত জলপাইগুড়ি শহর ইসকন নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদনমোহন মন্দির স্থানীয় ভক্তদের ব্যবস্থাপনায় আজ শ্রী শ্রী মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই উপলক্ষে মহিলাদের কলস যাত্রাটির আয়োজন করা হয়েছিল। সেই কলস যাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে থানামোড়, কদমতলা, বেগুনটারি, দিনবাজার, সমাজপাড়া হয়ে করলা নদীর বাবুঘাটে জল ভরে ফের মদনমোহন মন্দিরে শেষ হয়। আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ আবির্ভাব স্নানযাত্রা তিথি আছে। এই উপলক্ষে আজ শ্রী রাধা মদনমোহন মন্দির প্রাঙ্গণে মহা অভিষেক এবং আমাদের যে নতুন মন্দির হয়েছে মন্দিরে আমাদের মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে আজকের এই মহৎ অনুষ্ঠান। তো আমাদের মায়েরা 108 জন কলসি নিয়ে বাবুঘাটে যাবেন, বাবুঘাট থেকে জল নিয়ে মহা অভিষেক হবে। এটাই গৌর পেমান। হ্যাঁ, জলপাইগুড়ি শহরে 27 জুন আমাদের রাধা মদনমোহন মন্দির থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ বেরিয়ে যাবেন, সমস্ত শহর পরিক্রমা করে এই মন্দিরেই আবার প্রতিষ্ঠিত হবেন। এইবারে প্রথম বিশাল আকারে ইসকনের প্রথম। হ্যাঁ, এর আগে গৌরীয় মঠে হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে হয়েছে। তা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘ তথা ইসকন এবারেই প্রথম জলপাইগুড়িতে রথযাত্রা করতে, ইসকন রথযাত্রা মদনমোহন মন্দির থেকে। আর আপনার নাম আর একটু পরিচয়? আমার নাম আনন্দমোহন দাস। আপনি কোন দায়িত্বে আছেন? হ্যাঁ, কোন দায়িত্বে? হ্যাঁ, মন্দিরের দায়িত্বে আছেন। রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো জলপাইগুড়িতে। জগন্নাথ দেবের স্নান যাত্রা অতি ধুমধামের সাথে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো, যা দেখতে অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে 15 দিন পর জগন্নাথ দেব তার মাসির বাড়িতে রথে করে যাত্রা করবেন। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। সকাল থেকেই গৌরীয় মঠের কর্তৃপক্ষের দ্বারা বিভিন্ন পুজো অর্চনার মাধ্যমে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি আজ থেকে 15 দিন পর এখানেই বিশ্রাম করবে জগন্নাথ দেব এবং তারপরেই যোগমায়া কালীবাড়িতে অবস্থিত তার মাসির বাড়িতে রথে করে যাত্রা করবেন জগন্নাথ দেব। স্নান যাত্রা অনুষ্ঠিত হবার পর পুজো শেষে সকলের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছিল এবং সারাদিন ব্যাপী চলে নাম সংকীর্তন। আজকে আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রী জগন্নাথ গৌরীয় মঠ জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সমারোহের সাথে। প্রতি বৎসর যেটা হয়ে থাকে চিরাচরিত রূপে, যার নামানুসারে এই মঠের নাম শ্রী জগন্নাথ গৌরীয় মঠ, সেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবেই আমাদের মূল উৎসব। আর আজকে তার প্রথম প্রারম্ভ দিবস, জগন্নাথের স্নান যাত্রা দিবস। এরপরে
জগন্নাথের রথযাত্রা এবং পরবর্তী যোগমায়া কালী বাড়িতে আমাদের সেখানে গুন্ডিচা মন্দির, সেখানে জগন্নাথের 7 দিন অবস্থান হবে। সেটা হবে 27শে জুন থেকে 7 দিন পর্যন্ত। আজকে স্নান যাত্রা হচ্ছে। আজকে স্নান যাত্রা, ঠিক আছে। স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথের বিশ্রামে থাকেন। সেই সময় জগন্নাথের দর্শন হয় না, তবে পূজা সেবা সব ভিতরে চলতে থাকে। ঠিক, আপনার একটু নাম আর পরিচয়টা। আমার নাম পুণ্ডরিক দাস, অধ্যক্ষ শ্রী জগন্নাথ গৌরী মঠ, জলপাইগুড়ি। এই মুহূর্তে করোনা ভাইরাস থেকেও রাজ্যবাসী বেশি চিন্তিত স্মার্ট বৈদ্যুতিক মিটার নিয়ে। গ্রামীণ অঞ্চলেও শুরু স্মার্ট মিটার বিরোধী আন্দোলন। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি এই রাজ্যের বেশ কিছু স্থানে নতুন করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে আবেদন করেছে। তবে বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলা স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের বাড়তি উত্তাপ দেখে সমাজের একটি বড় অংশের মানুষের মধ্যে করোনা ভাইরাস থেকেও বেশি চিন্তিত হয়ে পড়েছেন এই স্মার্ট মিটার নিয়ে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। স্মার্ট মিটার বিরোধী আন্দোলনের সেই ঢেউ এবার আছড়ে পড়ল জলপাইগুড়ি জেলার গ্রামীণ এলাকাগুলোতেও। বুধবার সদর ব্লকের খুরিয়া অঞ্চলের শানুপাড়া এবং সর্দারপাড়া স্মার্ট প্রিপেড মিটার বিরোধী মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর সঙ্গে বর্তমান ডিজিটাল মিটার ব্যবস্থা চালু রাখার দাবি জানানো হয় রাজ্য সরকার এবং বিদ্যুৎ বন্টন কোম্পানির কাছে। আপনারা শুনেছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের বিদ্যুৎ সংস্থা WBSEDCL সারা রাজ্য জুড়েই স্মার্ট প্রিপেড মিটার চালু করছে। যেই স্মার্ট প্রিপেড মিটারের মধ্য দিয়ে আসলে দেখা যাচ্ছে যতগুলো জায়গায় চালু করেছে প্রত্যেকটা জায়গাতেই সমস্যা হচ্ছে এবং 2 গুণ 3 গুণ বিল আসছে। প্রতিদিনই বিভিন্ন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ গ্রাহকরা তারা সেখানে আন্দোলন করছে, অবরোধ করছে এবং তাদের প্রত্যেকেরই দাবি স্মার্ট মিটার ফিরিয়ে নাও। আমাদের যে পুরনো ডিজিটাল মিটার ছিল আমাদের সেই মিটারটাকে ফিরিয়ে দাও, স্মার্ট প্রিপেড মিটার আমরা চাইছি না। আমরাও এখানটায় শানুপাড়া স্মার্ট প্রিপেড মিটার বিরোধী কমিটি এবং সর্দারপাড়া স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটি তার পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিলাম। আমরা আপত্তিপত্র জমা দিয়েছি এবং আমরা পরিষ্কার করেই বিদ্যুৎ যিনি অফিসার তাকে আমরা বলেছি, বিদ্যুতের আধিকারিক যিনি তাকে আমরা বলেছি যে কোনো রকমভাবেই যেন আমাদের এই পাড়াতে যাদের যাদের নাম দেওয়া আছে, যারা যারা এখানটায় আপত্তিপত্র ফিল আপ করেছেন, তাদের কোনো রকম করেই তাদের বাড়িতে যেন নতুন স্মার্ট প্রিপেড মিটার না বসে, সেটা অনেকে। এই এলাকায় কি গিয়েছিল পরিদর্শনে বিদ্যুৎ দপ্তরের লোকরা? না, যায়নি, পরিদর্শনে যায়নি, কিন্তু সেখানটায় আমরা দেখতে পাচ্ছি হুটহাট করে যে কোনো সময় যে কোনো পাড়ায় ঢুকে যাচ্ছে। সেই কারণেই আমরা আগে থেকেই তাদেরকে সচেতন করে দিলাম যে আমরা আমাদের পাড়ায় চাইছি। বিদ্যুৎ বিভাগ কি বলছে, যে লাগানো কি শুরু হয়েছে? ওনারা বললেন ওনারা দেখবেন, ওনারা ওই যেখানে কনজিউমার আইডি যে দেওয়া আছে আমাদের আপত্তিপত্রগুলোয়, সেই কনজিউমার আইডি ধরে ধরে সেই বাড়িগুলোতে যাতে স্মার্ট প্রিপেড মিটার না বসে সেটা তিনি নিশ্চিত করবেন বলে আমাদের কথা দিয়েছেন। নাম আর পরিচয়টা? আমার নাম দীপ্তাংশু ভৌমিক, আমি শানুপাড়া স্মার্ট প্রিপেড মিটার প্রতিরোধ কমিটির একজন সদস্য। স্নানের পরে জ্বর আসে, এরপরেই শুরু হবে রথযাত্রার পথ চলা। আরও একবার স্নানের দিন এলো। ওদলাবাড়ি কৃষ্ণকৃপা গৌরীয় মঠে আজ সকাল থেকেই যেন অন্যরকম আনন্দের হাওয়া। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা, কেউ হাতে প্রসাদ, কেউ মুখে জপমালা, কেউ বা শুধু ভক্তির টানে। আষাঢ় মাসের পূর্ণিমা পড়তে না পড়তেই শুরু হয়ে গেল স্নান যাত্রা উৎসব। ভোর থেকে মঠের আঙিনা ধূপ ধুনো আর গীতার ধ্বনিতে মুখর। মাঝখানে মঞ্চে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 ভাই বোন যেন প্রস্তুত স্নানের জন্য। শুদ্ধ জলে স্নান করিয়ে তাদের সাজিয়ে তোলা হলো ফুলে আর রঙে। সবাই অপেক্ষায় এই পুণ্যক্ষণের সাক্ষী হতে। লোককথা বলে আজ স্নান করার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে। পুরীর মতো এখানেও ভক্তরা বিশ্বাস করেন এক ঐশ্বরিক অসুস্থতা, তাই স্নানের পরে শুরু হয় বিশ্রাম পর্ব। পুরীতে 15 দিন বন্ধ থাকে মন্দির, দর্শন মেলে না কারো, কিন্তু ওদলাবাড়ির মঠে সেই নিয়ম নেই। এখানে মন্দির খোলা, ভক্তরা যেমন এসেছেন তেমনই প্রতিদিনও আসবেন। মঠের মহারাজ ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ বলেন, জগন্নাথ সবসময় ভক্তদের কাছে থাকতে চান, তাই এখানে দর্শন বন্ধ থাকে না। পাশে দাঁড়িয়ে মঠ ইনচার্জ গদাই ব্রহ্মচারী হেসে বললেন,
এই মঠে আমাদের পুরী, ভক্তির কোনো বিরতি নেই এখানে। মহারাজ সন্ন্যাসীদের পাশাপাশি ভক্তরাও জগন্নাথ দেবকে নিজে হাতে স্নান করায় এই মঠে। এই স্নান যাত্রায় যে রথযাত্রার শুরু তা জানে ডুয়ার্সের মানুষ, তাই আজ থেকেই শুরু হয়ে গেল সেই মহাযাত্রার প্রস্তুতি। আগামী 27শে জুন ওদলাবাড়ির রাস্তায় দেখা যাবে রথ টানতে আসা হাজার হাজার মানুষের ভিড়। স্থানীয়রা বলেন, এটাই ডুয়ার্সের সবচেয়ে বড় রথযাত্রা। আমরা বছরভর এই দিনটার জন্য অপেক্ষা করি। স্নানের পরে জ্বর, বিশ্রাম, তারপরেই আসবে রথের দিন। জগন্নাথ চলবেন পথে আর ভক্তরা টানবেন রথ, ভক্তি আর বিশ্বাসের সেই চিরন্তন বাঁধনে। চা পাতা তোলার কাজে গিয়ে চিতাবাঘ দেখেই পালালো চা শ্রমিকেরা। পরে ওই চিতাবাঘের মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। চা বাগানের 12 নম্বর লাইনে চিতাবাঘের মৃতদেহ দেখা যায় এদিন। পরে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। চিতাবাঘ বা অন্য প্রাণীর হানায় মৃত্যু হতে পারে অনুমান বন দপ্তরের, তবে ময়না তদন্তের পর মৃতের কারণ পরিষ্কার হবে, বার্তা এডিএফওর। এই ঘটনায় আতঙ্কে চা শ্রমিকেরা। ঘটেছিল আপনাদের বাগানে? অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমরা যখন বাগানে যাই 6:30 7টার মধ্যে আমরা বাগানে পৌঁছাই, তারপরে ওয়ার্কাররা কাজে আসে 7:30টার সময়। তখন গিয়ে দেখলাম একটা সেকশন নাম্বার K12, তার মাঝখানে একটা রো আছে যেখানে ফাঁকা রাস্তা যাওয়া আছে, ওইখানে একটা ফুল সাইজ চিতাবাঘ শুয়ে আছে। দূর থেকে আমরা ভাবলাম শুয়ে আছে, তারপরে যখন কাছে একটু গিয়ে দেখা গেল যে ওটা মনে হয় মরে গেছে, ওর গলায় একটা দাগ ছিল। তো এমনি ওই সেকশনে ফরেস্ট অ্যাডজাসেন্ট সেকশন, ওখানে মাঝে মাঝেই চিতাবাঘের অত্যাচার হয়। কোনো কাজের সময় আমরা তখন তার আগেই লোকজন দিয়ে একটু হল্লাহল্লি করে দিই যাতে বাঘটাক সামনে থাকলে চলে যায়, ওরা ফরেস্টে ঢুকে যায়। ওই জায়গাটা ফরেস্ট অ্যাডজাসেন্ট এরিয়া। তো সেরকম ফিমেল ওয়ার্কার ছিল ওখানে, 100-র মতন ফিমেল ওয়ার্কার ছিল। তো দেখতে পেয়েছিলাম সকালে গিয়ে আমরা, তখন 7টা পৌনে 7টা বাজে। ওয়ার্কাররাও এসে গেছিলো কাজে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর করি, ওরা ডিপার্টমেন্ট থেকে আসে, প্রায় 1 ঘন্টা পরে আসে, এসে ওরা পিক আপ করে নিয়ে যায় গাড়িতে। তো যাই হোক, আমরা চাই যে ওয়ার্কাররা যখন কাজ করে অ্যাডজাস্টেন্ট সেকশনে, তখন যদি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আরেকটু আমাদের হেল্প করা হয়, আর একটু কিছু ব্যবস্থা করা হয় যাতে ওখানে ওই সময় না থাকে ওরা, বা কিছু পটকা লেবারদের দিলে। সবসময় তো আমরা প্রেজেন্ট থাকতে পারি না, অনেক সেকশনের কাজে অনেক জায়গায় কাজ হয়, তাহলে একটু আমাদের সুবিধা হয়, লেবারে একটু ভয় কম পায়। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রত্যুষ গাঙ্গুলি, আমি জেনারেল ম্যানেজার কিরণচন্দ্র টিএস। জলপাইগুড়ি শিয়ালদহ সরাসরি ট্রেন চালু হচ্ছে 14 জুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি থেকে সরাসরি শিয়ালদহ পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী 14 জুন শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল 5টায় এবং সেদিনই রাত 8:30 জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর 12:15 জলপাইগুড়ি রোডে পৌঁছবে। এরপর শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল 8:10 শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনে মোট 19টি কোচ থাকবে, যার মধ্যে 16টি এসি 3 টায়ার কোচ অন্তর্ভুক্ত। তবে জেনারেল এবং স্লিপার কোচ থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, গত 25শে ফেব্রুয়ারি রেল বোর্ড উত্তর পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এই রুটে একটি নতুন ট্রেন চালুর নির্দেশ দেয়। সেই অনুযায়ী হামসাফর এক্সপ্রেসের র্যাক ব্যবহার করার কথা জানানো হয়। জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের সক্রিয় উদ্যোগেই রেল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। সোমবার বিকেলে বিজেপি সাংসদ জয়ন্ত রায় জানান, জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চ, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। ফলে কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তার মতে, নতুন এই ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং পরিকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে। জলপাইগুড়ি সাংসদের উদ্যোগে একটা তালবাহানা
প্রায় 3 মাস হয়ে যাবে, কি বলবেন এই বিষয়ে? 3 মাস ধরে চলছে। সম্প্রতি আবার দেখতে পাচ্ছি যে এটা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি হয় জলপাইগুড়িবাসী উপকৃত হবে এটা নিশ্চয়ই, কিন্তু ভীষণ টালবানা চলছে যে এই ব্যাপারটা কবে থেকে চালু হবে, কোনো অ্যানাউন্সমেন্ট পাওয়া যাচ্ছে না রেলের তরফ থেকে। এসব বিষয় নিয়ে জলপাইগুড়ির লোকরা একটু মানে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। 14 তারিখ চালানোর কথা, চালানোর কথা শুনেছি আমরা। তো হলে কি ভালো হয়? নিশ্চয়ই ভালো হয়, তবে সপ্তাহে একদিন, সেটা হচ্ছে না হয়ে যদি অন্তত 3 দিন হতো তাহলে সেটা নিশ্চয়ই আরও ভালো হতো। কি নাম বললেন? আমি জয়ন্ত সরকার। এটা ছিল কি, আমি চাইছিলাম যে মন্ত্রীজি সহায়ক এখানে আসুন, উনি উদ্বোধন করুন, কিন্তু মাঝখানে যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হলো। ওই জন্য সমস্ত আমাদের প্ল্যান যেরকমভাবে ছিল সেরকমভাবে ভেস্তে গেছে। ইনফ্যাক্ট সেটাই হয়েছে। তো এখন আমি চাইছি যে ওনার তো সময়ও খুব কম, উনি বলছিলেন আমাকে যে আমার তো সময়ও কম। তাই বললাম ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা উদ্বোধন করে দেওয়া হোক, আমি বলেছিলাম। এবং সেক্ষেত্রে 2-3টে ডেটের কথা জিজ্ঞাসা করেছিলেন ওটা মিনিস্ট্রি থেকে। 2-3টা ডেট দিলে সেই যেদিন মন্ত্রীজি থাকবেন, উনি ভার্চুয়ালে থাকলেন, তাহলে এখানে আমরা সেদিন ইয়ে করতে পারি আর কি, উদ্বোধন করতে পারি। কবে নাগাদ হতে পারে? এটা একটা প্রবাবল ডেট এখন পর্যন্ত 14 তারিখ হয়ে আছে। এখন পর্যন্ত কনফার্মেশনের জায়গায় নেই, তবে অনেকটা এগিয়েছে 14 তারিখের ব্যাপারটা। 14ই জুন কালকে হয়তো পুরো পিকচারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, না আমি এখানে আমি বলেছিলাম যে আমি ওখানে জিএম ইস্টার্ন রেলওয়েকে বলেছিলাম যে দেখুন এখানকার মানুষই আমাকে বলেছিল যে সবগুলো যদি এসি কোচ থাকে গরিব মানুষের কী হবে। তো আমি চাইছিলাম সেজন্য এটা, যদিও এই যে ওসি কোচগুলো থাকবে, এই এসি কোচগুলো হচ্ছে যেগুলো কম পয়সার আর কি, যেখানে চার্জটা ফেয়ারটা কম, কিন্তু তারপরেও কিছু লোকের এসিতে যাওয়ার ক্ষমতা থাকে না। তো সেই জন্য বলেছি যে এটাকে আপনারা কিছু এসি নন এসি কোচও আপনারা দিয়ে দিন, যার ফলে যেটা সম্ভবত হয়ে যাচ্ছে এটাই আমাকে জিএম সাহেব জানাবেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জীবনের ঝুঁকি নিয়ে তিস্তার জলে ডিগবাজি দিচ্ছেন ছোট থেকে বড় সকলে। গরম পড়তেই তিস্তার বিভিন্ন ক্যানেলে ভিড় জমাতে শুরু করেছে ছোট থেকে বড় সকল যুবকেরা। কারণ একটাই, তিস্তা ক্যানেলের জল মানেই কনকনে ঠান্ডা জল, আর সেই জলে স্নান করে এই প্রচন্ড গরম থেকে নিজের শরীরকে কিছুটা স্বস্তি দিতে কে না চায়। তবে সকলেই জানেন তিস্তা ক্যানেলগুলোর জলে স্নান করতে এসে প্রতি বছর কোনো না কোনো ভাবে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা। তবুও কোনো রকম সচেতন হচ্ছে না তিস্তা ক্যানেলে স্নান করতে আসা ছোট থেকে বড় সকল যুবকেরা। অ্যাকশন নিলে খুব ভালো হবে। আজকে যারা বাচ্চা ছেলে, যার বাড়ির একটা ছেলে আজকে ক্ষতি হবে, সে বুঝবে যে জ্বালাটা সেই জ্বালাটা বিশাল একটা জ্বালা। কিন্তু কেউ আমরা চাই না যে কেউ বাচ্চা কার ক্ষতি হোক। এখন কি দেখছেন কেনালে কতজন রয়েছে? অনেক শয় লোক ছেলে পেলে চান করতেছে, বাচ্চা ছেলে, একটু সব বড় না, যারা বাচ্চা 10-12 বছর বয়স তারা চান করতেছে ক্যানেলের মধ্যে। আজকে জলে একটু মিডিলে গেলে পরে সেখানে তলিয়ে যাবে, একদম 100% গ্যারান্টি তলিয়ে যাবে। প্রতি বছরই দুর্ঘটনা 2-4টা করে প্রতি বছরই ঘটে। কিন্তু এখানে বলার সত্ত্বেও কিন্তু কার কোনো টান দিয়ে যায় না। ও 2 দিন পরে বলবো, 3 দিন পরে আবার সেই নতুন করে সে এসে আবার চান করবে। আমরা চাই আপনাদের মাধ্যমে পুলিশ দেখুক, দেখে এটা দ্রুত অ্যাকশন নেবে।
আপনার নাম? আমার নাম উত্তম সরকার। কোন জায়গা দাদা? এটা আমাদের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, আমি এরিয়ার পঞ্চায়েত সদস্য। 11 বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বুধবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2023 সালের সেপ্টেম্বর মাসে ধূপগুড়ি থানা এলাকার এই ঘটনা। প্রতিবেশী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করে অভিযুক্ত। পরে প্রমাণ লোপাটের জন্য দেহটি বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেয় আসামি। পরিবারের তরফে ধূপগুড়ির থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালই বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেন। আজ ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মৃত্যুদণ্ডের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় অভিযোগে আসামিকে 7 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার। আদালতের মতে এটি একটি বিরলতম ঘটনা। যেখানে আসামির একটি মেয়ে রয়েছে তারই মতো বয়স, সেখানে কি করে একজন এমন নির্মম ঘটনা ঘটাতে পারে বলে জানান দেবাশিস বাবু। খুশি হয়েছে, ফাঁসি দিছে। কি ঘটনা ঘটেছিল? ধর্ষণ করে মার্ডার করছে। আপনার কি হয়? মেয়ে বয়স কত ছিল? 11 বছর। কতদিন আগের ঘটনা? 2 বছর হলো। আমি খুশি। ঘটেছিল ঘটনা? ঘটেছিল কি আজ থেকে প্রায় 2 বছর আগে 29শে সেপ্টেম্বর 2023 সালে আমাদের প্রতিবেশী একটা মেয়ে 11 বছরে ক্লাস 5-এ পড়ে, তারই প্রতিবেশী একজন যুবক হরিপদ রায়ের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং খুন দুটোই করেছিল। এর জন্য আজকে আমরা এসেছি, এখানে সাজা হয়েছে, তার যে ফাঁসি হয়েছে 7 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা হয়েছে। এতে আমরা খুবই খুশি, যাতে সমাজে দ্বিতীয় কোনো হরিপদ বা দ্বিতীয় কোনো পুরুষ বা ব্যক্তি যাতে কোনো মা বা কোনো মেয়ের এরকম ক্ষতি করতে পারে না, কোনো মায়ের বুক যাতে খালি করতে পারে না। এটাই আমি প্রতিবেশী নয়, একজন মা হয়ে আমার দাবি, আমারও একটা মেয়ে আছে বা আমারও মা আছে, যাতে কোনো মায়ের বুক আজ থেকে খালি না হয়, এটাই আমাদের অনুরোধ ছিল এবং আমাদের সরকারের উপর একটা আস্থা ছিল, সেটা আমরা আজকে পেয়েছি। তার জন্য আমরা খুবই খুশি। আজকে প্রায় 2 বছর হতে চললো। হ্যাঁ, খুশি আপনারা? আমরা খুবই খুশি, কারণ এই বার্তাতে সমাজে প্রত্যেকটা মানুষ যাতে সচেতন হয়, যাতে এরকম কোনো জঘন্য কাজ তারা না করে। আমরা প্রত্যেকটা পুরুষের কাছে আমার আবেদন, সবাই একটু সজাগ থাকবেন, নিজে সবাই মেয়ে বা বোনের মতো দেখবেন, এটাই অনুরোধ থাকলো। সবাইকে বাঁচতে দিন, আমাদের মেয়েদের বাঁচতে দিন, সমাজে সবভাবে চলতে দিন, এটাই আমার অনুরোধ। এবং খুবই খুশি হয়েছি আমরা এই সরকারি। আমরা কোন দল? টিএমসি। তৃণমূল তো? হ্যাঁ। এবং পুলিশ তদন্ত করার সময় ধূপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদীর দিকে, যেখান থেকে এই ভিকটিম গার্লের বডিটা রিকভারি করা হয়েছিল। এবং ভিকটিম গার্লকে যখন রিকভারি করা হয় তখন সেই বস্তার মধ্যে একটা গামছাও পাওয়া যায় এবং পোস্টমর্টম থেকে দেখা যায় যে মেয়েটিকে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় স্ট্র্যাঙ্গুলেশন করে এবং তার বডিটাকে ওখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ এই কেসে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে 363, 302, 201 ধারা আইপিসি ধারা অনুযায়ী এবং পক্সো আইনের 6 ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয়। টোটাল 16 জন এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন। মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস সাজা ঘোষণা করেছেন। মহামান্য আদালত তার জাজমেন্টে কথাও বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা, যেই নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী, তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসির সাজা দিয়েছে। তরুণী পুষ্পা ছেত্রী হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বুধবার আদিবাসী গোর্খা যুক্ত কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জাস্টিস ফর পুষ্পা ছেত্রী শীর্ষক ব্যানার হাতে সংগঠনের সদস্যরা আদালত চত্বরে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি জানান। তাদের বক্তব্য অনুযায়ী গত 7 নভেম্বর 2024 সালে তিস্তা নদীর পাড়ের টোটগাঁওয়ের বাসিন্দা পুষ্পা ছেত্রীকে শিলিগুড়িতে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। জীবিকার তাগিদে সেই সময় তিনি শিলিগুড়িতে ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ 4 জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। তবে ধৃতদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। बासाबाड़ी से आई हूँ। अभी हमारे भैया ने बोला नवंबर 7 तारीख को एक घटना हुआ था। हमारे जैसे एक लड़की थी, बागराकोट जीपी अंतर्गत टोट गांव, छोटा सा गांव है टिस्टा के सामने में। वो गांव से वो लड़की सिलीगुड़ी में रह के पार्लर में काम करके घर का भरण पोषण करती थी। उनका घर टिस्टा के बगल में है। अभी उनका घर सब नहीं है, सब टिस्टा ने ले गया। तो वही वहाँ पर बैठ के काम करके घर परिवार चलाती थी। तो वो लड़की को नवंबर 7 तारीख रात 10 से 11 बजे के बीच में कुछ लड़कों ने गला काट के हत्या किया है। तो अभी तक जो बाद में पता चला कि 4 लोग इस हत्याकांड में शामिल है। तो अभी हम लोग देख रहे हैं 2-3 बंदे गांव में घूम रहे हैं। तो कानून से हम लोगों को तो विश्वास है कानून पर, लेकिन आज जो घूम रहे हैं, कल वो घटना हमारे साथ या हमारे लड़का लड़कियों के बेटियों के साथ नहीं होगा बोल के हम किससे विश्वास करें। इसीलिए हम लोग यही मांग करना चाहते हैं कि आगामी दिन में आगे जाके ये घटना फिर से दूसरे लड़कियों के साथ न हो बोल के हम ये लड़की के न्याय के लिए आज यहाँ आके खड़े हुए हैं। कौन जगह है? पोस्टर लेकर? हाँ, पोस्टर लेके खड़ा हुआ है। जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। जलपाईगुड़ी डिस्ट्रिक्ट की नाम अपना? अनुराधा शर्मा। की नाम अपना? मेरा नाम सगन मुख्तान है, मैं बागराकोट से आया हूँ। तो आज यहाँ पर क्या हुआ है कोर्ट में? ये जो बहन दिख रहा है आपको पुष्पा छेत्री, ये बागराकोट ग्राम पंचायत के अंतर्गत एक टोटगांव है तिस्ता नदी के पास। वहाँ का एक लड़की थी जो सिलीगुड़ी में एक ब्यूटी पार्लर में काम करती थी, ठीक है ना। उनको रात को 10 बजे एक बंदा, वही आसपास गांव के कालागति गांव का एक बंदा ने पैसा देकर, एक अपराधी को पैसा देकर रात को 10 बजे 7 नवंबर 2024 के दिन गला काट के निर्मम हत्या किया था। उसी का न्याय मांगने के हेतु उस 4 अपराधी को जो पुलिस ने पकड़ के रखा है, अभी भी कुछ लोग बेल पे है, उनको 4 को फांसी देने के लिए हम लोग यहाँ पर धरना देके बैठे हैं। काफ़ी नवंबर 10 तारीख से हम लोग निरंतर आंदोलन में है ताकि अपराधी की फांसी हो सके। देखिए, अपराधी का कोई जात और धर्म नहीं होता है, अपराधी हो है, ठीक है ना। इसी तरह किसी अपराधी को समाज में जीने का हक नहीं है, वो किसी बिरादरी का, किसी धर्म का हमें कुछ लेना नहीं। इस अपराधी को फांसी होना है, मतलब फांसी होना है। किसी लड़की को इस निर्मम हत्या करके कोई बच सकता है? सरकार को भी कानून से हमें विश्वास है, सरकार से विश्वास है कि ताकि इनको तुरंत फांसी दे। जैसे भी फास्ट ट्रैक कोर्ट लगाएं, जो भी कोर्ट लगाएं, जो भी धारा तो लगा हुआ है, मगर इनको फास्ट जल्दी ही फांसी दे। लंबा चौड़ा बिठाकर केस को लंबा चौड़ा बिठा के ये सब नहीं चलेगा। मैं न्यायाधीश से और कानून से विनती करता हूँ कि ताकि तुरंत इनको फांसी दे। বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের যৌথ উদ্যোগে মালবাজারের গুয়াবাড়ি গ্রামে বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। সম্প্রতি জলপাইগুড়ি জেলার গুয়াবাড়ি বড়দিঘি গ্রামে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছেন বাসিন্দারা বলে দাবি। ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রামের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা এই বিষয়ে মাল স্কোয়াড রেঞ্জ, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং স্পোরকে জানিয়েছিলেন। গ্রামবাসীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কর্মসূচিতে মানব চিতাবাঘ সহাবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এদিন সংগঠনের সদস্যরা গ্রামবাসীদের বন্যপ্রাণী, বিশেষ করে চিতাবাঘের উপস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন।
এদিকে সুরক্ষার কথা চিন্তা করে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে একটি খাঁচা পাতা হয়েছে চিতাবাঘটিকে ধরার জন্য। সংগঠনের পক্ষ থেকে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সহাবস্থান অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। গ্রামবাসীদের সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি বন দপ্তরের নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সেই বাঘটাই যদি কোনো বস্তির মধ্যে চলে আসে, এখানে কি খাবার পাবে? না, মানুষ তো বাঘ খাইতে চায় না, মানুষের থেকে দূরে থাকতে চায়। বাচ্চা থেকে দেখলে কিন্তু অন্য কথা, বড় মানুষের কথা বললাম। এখানে অন্য কি পাবে বল? ছাগল আছে না, মুরগি আছে, হাঁস আছে, গরুর বাচ্চা আছে, আর সেগুলো সব বান্ধা থাকে, পালাইতেও পারবে না। বাঘটা আসবে, ধরবে, যখন যেটাকে দরকার নিয়ে যাবে। তার থেকে বড় কথা, আমাদের বস্তির মধ্যে বাঘ ঢোকার আরো বড় যে কারণটা আছে, সেটা এর থেকে বেশি হলো কুকুর। তো বাঘকে যতই আমরা জঙ্গলে নিয়ে ছাড়ি, বাঘটা চেষ্টা করবে, যেহেতু ও একটা বিড়াল জাতীয় প্রাণী, ও কিন্তু চেষ্টা করবে ওর নিজের পুরনো জায়গায় ফিরে আসার। আজকে জলপাইগুড়ি বড়দিঘির গুয়াবাড়ি অঞ্চলে বন দপ্তর এবং স্পোরের কাছে খবর আসে যে দুদিন ধরে বাচ্চা সহ একটি লেপার্ড দেখা যাচ্ছে। তো খবর পাওয়ার পরই সেখানে সার্ভে করা হয় এবং তারপরে আমরা জানতে পারি যে ওই গ্রামে প্রচুর ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে। তো আমাদের মনে হয়েছে ওনাদের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, যেখানে ওনাদেরকে বোঝানো হয় যে কিভাবে লেপার্ড আসলে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টটা যাতে না হয়, সেই কারণে আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। কি কোনো কিছু করা হয় যাতে লেপার্ডগুলোকে ধরা যায় বা কিছু? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরাও ছিলাম, আমাদের যৌথ উদ্যোগে একটি খাঁচা বসানোর ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায়, আর যাতে লেপার্ডটি ধরে আমরা সুরক্ষিত স্থানান্তরিত করতে পারি। আজকে পশ্চিম হাই গোয়াবাড়ি অঞ্চলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। গত 2-3 দিন যাবতীয় ওখানে লেপার্ড ডেপুটেশনের খবর পাওয়া যাচ্ছিল। তো সেই অনুযায়ী আজকে সকালে আমাদের টিম ওখানে যায় এবং গিয়ে দেখে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রয়োজনীয়তা আছে। সেই অনুযায়ী আজকে বিকালবেলায় একটা প্রোগ্রাম হয় এবং আমরা স্পোর যে এনজিও আছে ওনাদেরকেও খবর দিই। ওনাদের পুরো টিম ছিলেন, আমাদের সঙ্গে অনেক কোঅপারেশন করেছেন এবং আমরাও যাই এবং সেই অঞ্চলের অধিবাসীরা আসে এবং একটা অ্যাওয়ারনেস মিটিং করি এবং আমরা ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টের থেকে কীভাবে মানুষও বাঁচতে পারে এবং অ্যানিম্যালকেও বাঁচানো যায়, স্পেশালি লেপার্ড, সেই ব্যাপারে আমরা একটা আলোকপাত করার চেষ্টা করি। তো আমাদের এই আলোচনা খুবই ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি। আর চিতাবাঘগুলো ধরার জন্য কোনো কি পরিকল্পনা করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে? হ্যাঁ, আমরা কিছু একটা পিটিশন পেয়েছি এবং চা বাগানের তরফ থেকেও একটা চিঠি করা হয়েছে, সেই অনুযায়ী আমরা অংশগ্রহণ করেছি অলরেডি। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম অঙ্কুর নন্দী, রেঞ্জ অফিসার, ওয়াইল্ড লাইফ স্কোয়াড্রন মালদা। কুয়োতে ঝাঁপ দিলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের শ্রীমা সরণী এলাকায়। আজ দুপুর 1টা নাগাদ ওই 75 বছর বয়সী মহিলা কুয়োতে ঝাঁপ দেন বলেই জানা যায়। বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা তড়িঘড়ি খবর দেন দমকল বিভাগকে এবং আশিঘর আউটপোস্টের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় ওই মহিলাকে কুয়ো থেকে তোলা হয়। ওই মহিলার বয়স 75 বছর। জানা গিয়েছে 2 দিন আগেও ওই মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজ বাড়িতে তেমন কেউ না থাকায় সে কুয়োতে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। তবে এই দৃশ্য দেখেন তার মেয়ে। সে চিৎকার জুড়ে দিলে ছুটে আসেন প্রতিবেশীরা, কিন্তু প্রতিবেশীরা ওই বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি। এরপর দমকল এবং পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে। তড়িঘড়ি ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ওই বৃদ্ধার নাম জ্যোৎস্না বসাক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল, আর তার জেরেই তিনি গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই সময় তার পরিবারের লোকজন তাকে রক্ষা করেন এবং আজ কুয়োতে ঝাঁপ দেন, কিন্তু দমকল কর্মীরা তাকে সময় মতো উদ্ধার করতে পারায় প্রাণ রক্ষা হয়েছে আজও। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। কালকে গায়ে আগুন দিয়েছে, তো আজকে দিতে গেছিলাম। আমি তালা চাবিয়ে সলাই বন্ধ করে রাখছি, ঘরের মধ্যে শুয়েছিল। বললাম স্নান করেছি, ভাত খাও। ভাবছি আমি খেতে বসেছি, তখন ভাবছি কিছু কুয়ার পরে গেছে, ছানে গেছে। তবে দেখি ঝাঁপ দিছে, চিল্লাচ্ছে। আমি আসলে কুয়ার মধ্যে ঝাঁপ দিছে। কখন ঘটনাটা? তাও কখন অনেকক্ষণ আগে, 10:30 11টা হবে। এখন তো 12টা বাজে। আচ্ছা, এখন তো অশান্তি, কখনো ঝগড়া দিবা কিছু? আমার সঙ্গে কিছু ঝগড়া হয়নি। এই গায়ে আগুন দিয়ে দিয়েছিল, কালকে তো আগুন দিয়ে গেছিল। কালকে আগুন। আমার ভালো লাগে না, আমি বেঁচে থাকবো না, আমি এগুলো করে মরে যাবো। আগে থেকে এগুলো প্ল্যান ছিল।
আচ্ছা আচ্ছা, এখন যখন এই ঘটনা ঘটলো তখন আপনি কোথায় ছিলেন? আমি ঘরে খেতে ছিলাম। আচ্ছা, শেষ আপনি খাওয়া দাওয়া করছিলেন এবং সেই সময় ঘটনা ঘটে? হ্যাঁ, সেই সময় ঘটনা। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিপা বসাক দাস। আপনার মার নাম? আমার মায়ের নাম জ্যোৎস্না বসাক। আচ্ছা, আপনার যখন আপনার স্বামী কি আপনার সাথে থাকতো না থাকতো? আমার স্বামী কয়েকদিন থেকে ওই বাড়িতে থাকতো, আমার এখানেই থাকতো। এই তো কুয়ায় আমরা এসে দেখি একটা পাকা কুয়োর মধ্যে বাড়ির এক মহিলা পড়ে আছে, ঠিক আছে, তার জ্ঞান ছিল। তা আমরা কুয়াটা ন্যারো ছিল, কষ্ট হচ্ছিল আমাদের, ল্যাডার নামিয়ে ছেলেরা লাইন নামিয়ে, শ্বাসকষ্ট হচ্ছিল আমাদেরই। তারপরে আমরা কি করলাম, ওই জলটাকে খালি করলাম আমাদের ইঞ্জিনের সাহায্যে। খালি করে যখন অনেকটা আমরা স্পেস পেলাম, অক্সিজেনটা সাফিসিয়েন্ট পেলাম, আমাদের ছেলেরা তখন ওকে আস্তে আস্তে উঠিয়ে নামলো। হ্যাঁ, না জ্ঞান আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। অনেকক্ষণ তো সময় লাগে। হ্যাঁ, ছোটো কুয়ো, আগেকার দিনের কুয়ো, ঠিক আছে, আমাদেরও ছেলে স্পেস পাচ্ছিল না। যাই হোক, স্পেস করে আমরা জলটা তুলে সাফিসিয়েন্ট অক্সিজেনের পাসিং আউটের ব্যবস্থা করে আমরা রেস্কিউ করে দিলাম। আমি অপূর্ব কুমার দাস, স্টেশন অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আর্থিক প্রতারণা চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান মহকুমা শাসকের কাছে। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের বহু মহিলাকে আর্থিক ঋণের জালে জড়িয়ে কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মালবাজার শহরের একাধিক মাইক্রোফিন্যান্স কোম্পানির দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিভিন্ন চা বাগানের মহিলারা। তাদের নেতৃত্ব দেন নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা। জয়লক্ষ্মী এগ্রো ফার্ম নামে একটি সংস্থা করে চা বাগানের মহিলাদের উপার্জনের পথ দেখানোর নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতে ব্যাপক শোরগোল পড়েছে সমগ্র এলাকাতে। বুধবার দুপুরে ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতারণা চক্রে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তরফে পদক্ষেপ করার দাবি জানিয়ে মালবাজার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি। এদিন শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের মহিলাদের সঙ্গে নিয়ে সমবেত হয় সংগঠনের সদস্যরা। সেখান থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির খ্রিস্টান খেরিয়া, রীতা ভূমিজ, মিনা মুন্ডা নায়েক, অনুরাধা কেরকেট্টা, কর্মী ওরাও সহ অন্যান্যরা। সংগঠনের তরফে মহিলাদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে মিছিল পৌঁছলে মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে থাকা বিরাট পুলিশ বাহিনী তা আটকে দেন। এরপর 7 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে গিয়ে তাদের দাবি ডেপুটেশন জমা দেন এবং আলোচনা করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে খ্রিস্টান খেরিয়া বলেন, চা বাগানের শ্রমিক পরিবারের মহিলাদের সাথে আর্থিক প্রতারণা করা হয়েছে। তাদের প্ররোচিত করে বড় ধরনের আর্থিক প্রতারণা করেছে স্থানীয় একটি সংস্থার ব্যক্তিরা। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। জয়লক্ষ্মী এগ্রো ফার্ম নামে একটি সংস্থা করে মহিলাদের উপার্জনের পথ দেখানোর নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে বলেই মূলত অভিযোগে জয় চিক বড়াইক এবং প্রেম ছেত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় মেডেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারিত মহিলাদের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতারিত মহিলাদের বাড়িতে বিভিন্ন মাইক্রোফিন্যান্স কোম্পানির কর্মীরা গিয়ে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করতে তাগাদা দিতে শুরু করেছেন। এই ধরনের আর্থিক প্রতারণার কারণেই ডুয়ার্সের একাধিক চা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে প্রশাসনিক হস্তক্ষেপের। তবে এদিনের ডেপুটেশন প্রসঙ্গে সরকারি উদ্যোগে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজকে আমরা এসডি অফিসে এসেছি, মূলত কারণ যেটা আছে, চা বাগানের অনেক মহিলার উপরে লোনের চাপা দেওয়া হয়েছে, মানে একটা স্ক্যাম করা হয়েছে। তার জন্য আমরা এখানে এসেছি। মূলত স্ক্যাম যেটা হয়েছে,
লক্ষ্মী আর্গো ফার্মিং বলে একটা এনজিও নাম করে জয় চেক বেড়াইক নাগেশ্বরী চা বাগানের, আর তার সাথে ছিল প্রেম মাহালি নেওড়া চা বাগানের। ওনারা কি করেছেন, অনেক মহিলাদের কাছ থেকে ওদেরকে বলা হয়েছে, ওদেরকে মানে কনভিন্স করা হয়েছে যে আপনারা লোন নিন, লোন নিয়ে আমাকে দিন, মানে এনজিওকে দেবেন। এনজিও তারপরে আপনাদেরকে রিটার্ন হিসাবে 8,000 টাকা দেবে, আর আপনাদের কিস্তি দিতে লাগবে না, এই 8,000 টাকা আপনার প্রফিট। এই বলে এই মিথ্যাবাজি করে এরা সবাইকে অনেক মানে কোটি টাকার এখানে লোন স্ক্যাম এরা করেছে। তার জন্য আজকে আমরা এখানে এসেছি, যাতে কেননা এখন যে লোন রিকভারি এজেন্ট তারা বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে মহিলাদের সাথে অভদ্র ব্যবহার করছে, তাদের গালাগালি করছে, তাদের ধমকি দিচ্ছে, তাদের মোবাইল কেড়ে নিচ্ছে, তাদের ঘর দখল করে নেব এভাবে বলছে, ধমকি দিচ্ছে। তার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম, যাতে আমাদের কিছু না কিছু ন্যায় হোক, কেননা এদের সাথে যা হয়েছে এটা ধোঁকাধড়ি একটা কেস হয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামী 14 জুন। সেদিন জলপাইগুড়ির রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের যৌথ উদ্যোগে মালবাজারের গুয়ামারি গ্রামে বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।